হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আজকে আমি আদা চাষের A to Z ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি আলোচনা করব এই আদা আমরা কখন প্রতিস্থাপন করব, আদার বীজ আমরা কখন সংগ্রহ করব, কোথা থেকে সংগ্রহ করব, কী ধরনের বীজ আমরা সংগ্রহ করব, আর কি জাতের বীজ আমরা সংগ্রহ করব, সব কিছু এই ভিডিওতে থাকছে। আর এই আদা চাষের জন্য আমরা মাটি কিভাবে রেডি করব সেটাও থাকছে। আদা চাষ আমাদের করতে কতদিন সময় লাগবে, কি ধরনের পরিবেশে আমরা আদা চাষ করতে পারি, কি ধরনের জল আমরা প্রয়োগ করতে পারি আদাতে, আর আদা চাষের জন্য আমাদের কি ধরনের খাবার প্রয়োগ করতে হবে, কতদিন অন্তর প্রয়োগ করতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, আদা চাষের জন্য দুটো রোগ কিন্তু আমরা মারাত্মক দেখি আদা চাষের জন্য। একটা হচ্ছে এর স্কন্দ পচে যাওয়া, আর দ্বিতীয় হচ্ছে এর পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ। সেখান থেকেও আমরা কিভাবে এটাকে মুক্ত করতে পারি সেটাও আলোচনায় থাকছে। আর থাকছে এই আদা চাষ করতে আমাদের কতদিন লাগবে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে চলুন জেনে নিই এই আদা গাছ সম্বন্ধে। আদা হলো জিঙ্গিবার পরিবারের অন্তর্ভুক্ত। এর আদি বাসস্থান হচ্ছে আসাম, চীন ও পূর্ব হিমালয়ে। আন্দামান দ্বীপপুঞ্জের প্রথম পরিচয় হয়, তারপর বাংলাদেশ এবং ভারত তথা সারা বিশ্বে এই আদার চাষ শুরু। আদা গাছের আদর্শ বাসস্থান হলো ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে। বিশেষ করে স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত জায়গায় কিন্তু আদা চাষ খুব ভালো হয়। যারা আদা চাষ করতে চান তারা এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু করে মে মাস পর্যন্ত আদা লাগাতে পারেন। এছাড়াও আপনারা আগে বা পরেও আদা লাগাতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আদা চাষের জন্য মাটি তৈরি করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যদি 6-7 দিন আগে এই মাটিটা তৈরি করে রাখতে পারি তাহলে খুব ভালো হয়। আদা চাষ কিন্তু গ্রস ফিডার, এর জন্য আমাদের কি করতে হবে, 30% এই গোবর সার নিয়ে নিতে হবে। গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এছাড়াও ফসফরাস এবং পটাশিয়ামও আমরা এইখান থেকে পেয়ে যাব। আর আদার যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য আমরা 20% বালি নিয়ে নেব। আমি এখানে বালি মিশালাম না, কারণ এগুলো হচ্ছে আমার পুরনো গার্ডেন সয়েল, এর মধ্যে কিন্তু 20 থেকে 30% অলরেডি বালি মেশানো আছে। আর আদা চাষের জন্য আমাদের মাটিটা কিন্তু একটু হালকা অ্যাসিডিক দরকার, যার মান 6.0 থেকে শুরু করে 6.5। আর এই মাটিকে একটু অ্যাসিডিক করতে গেলে আমরা কি করব, এই চা পাতা, পুরনো চা পাতা আমি 1 মুঠো এখানে মিশিয়ে দেব। আর এর মাটিতে যেন ফাঙ্গাস না লাগে তার জন্য আমি জৈব একটু হলুদ ব্যবহার করছি। এটা কিন্তু রুটিং হরমোনেরও কাজ করবে এবং ন্যাচারাল ফাঙ্গিসাইডেরও কাজ করবে, পাশাপাশি পেস্টিসাইডেরও কাজ করবে, এবং যেন কোনো পিঁপড়া না আসে তার জন্য আমি এটা দিয়ে দিলাম। আদা কিন্তু স্যাঁতসেঁতে মাটি ভীষণ পছন্দ করে, এর জন্য আমি কি করব, 20% আমি রাইস হাস্ক ব্যবহার করব। আপনারা চাইলে কোকোপিটও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে রাইস হাস্ক নিয়ে নিলাম। এছাড়া আমরা গাছে যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় মাটিতে, তার জন্য আমরা নিম খোল 1 মুঠো আমরা নিয়ে নিলাম। এতে গাছ প্রয়োজনীয় পুষ্টিগুণও কিন্তু পেয়ে যাবে। এছাড়া আপনারা চাইলে অবশ্যই এই হাড় গুঁড়ো দিতে পারেন। আমি এখানে 1 মুঠোর মতো হাড় গুঁড়ো দিয়ে দেবো। হাড় গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, যা গাছের মধ্যে ইমিউনিটি এবং গাছকে সার্বিক বিকাশে সাহায্য করবে। এর পাশাপাশি আমি 1 মুঠো শিংকুচি নিয়ে নিলাম। এই শিংকুচি কিন্তু মাটিকে প্রয়োজনীয় নাইট্রোজেন সরবরাহ করবে। শিংকুচির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, আর এগুলাতে কিন্তু 0 পটাশিয়াম থাকে। পটাশিয়ামের জন্য আমি পটাশ নিয়ে নিলাম। এখানে মোটামুটি 1 মুঠোর মতো আমি পটাশ নিয়ে নিলাম। এটা আমি এখানে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই সব দিয়ে কিন্তু আমি মাটিটা ভালো করে তৈরি করে নেব এবং 7-8 দিন এভাবে রেখে দেব। টবে, বস্তায়, গ্রো ব্যাগে আমরা অনায়াসে আদা চাষ করতে পারি। যারা নিজে গ্রো ব্যাগ বানাতে চান এইভাবে বানিয়ে নিতে পারেন। যে কোনো জাতের আদাই কিন্তু আমরা চাষ করতে পারি, তবে বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 এই প্রজাতির আদা কিন্তু অবশ্যই ভালো। আপনারা চাইলে এই প্রজাতির আদাও সংগ্রহ করে আপনারা গ্রো ব্যাগে প্রতিস্থাপন করতে পারেন। আর আদা চাষের আদর্শ টাইম হচ্ছে এপ্রিল থেকে মে মাস। এই সময় আপনারা যদি
বাজারে খোঁজ খবর রাখেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণ কন্দে চোখ বেরোচ্ছে এরকম প্রচুর আদা কিনতে পারবেন। আপনারা একটু খেয়াল রেখে এরকম আদা আপনারা কিনে আনতে পারেন, তাহলে অনায়াসে আপনারা এই আদা প্রতিস্থাপন করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু বীজের দোকান থেকে ভালো মানের কন্দ কিনে নিতে পারেন। অনলাইনেও আজকাল আদার চারা বিক্রি হয়, চাইলে আপনারা সেখান থেকেও আদা সংগ্রহ করতে পারেন। আদার এই কন্দগুলো আমি 200 টাকা কেজি দরে বাজার থেকে কিনে নিয়েছি। দেখুন কি সুন্দর চোখ বেরিয়েছে। আর এক একটা কন্দের ওজন মোটামুটি 60 থেকে 70 গ্রামের কম হবে না, কম হলে এর স্ট্রেংথ কমে যাবে এবং আদা গাছ শুকিয়ে মারাও যেতে পারে। এগুলোকে আমি এখন শোধন করব, কি করে শোধন করতে হয় সেটাই আবার আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা, এবার কিভাবে আদা শোধন করা হয় সেটা আপনাদের দেখানো হচ্ছে। আপনাদের যে পরিমাণ আদা থাকবে সেই পরিমাণ আপনারা জল নিয়ে নেবেন এবং প্রয়োজন মতো আপনারা ফাঙ্গিসাইড এখানে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে ফাঙ্গাস না লাগে। এটা আমি সাব ফাঙ্গিসাইড নিয়েছি। এই সাব ফাঙ্গিসাইডে কিন্তু এটা হচ্ছে লং লাস্টিং একটা ফাঙ্গিসাইড, যেটা সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটা দীর্ঘদিন ধরে গাছের মধ্যে কাজ করে। এর মধ্যে কার্বেন্ডাজাইম এবং ম্যানকোজেব থাকার জন্য এটা সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট দুটো হিসাবে কাজ করে। এর মধ্যে কার্বেন্ডাজাইম এলিমেন্ট থাকার জন্য এটা টিস্যুর মধ্যে যদি কোনো ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে কিন্তু ভিতর থেকে গাছকে রক্ষা করবে। আর এর মধ্যে ম্যানকোজেব এলিমেন্ট থাকার জন্য এটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে, অর্থাৎ এর টাচে যদি কোনো ফাঙ্গিসাইড আসে তাহলে কিন্তু গাছকে এই এলিমেন্টটা গাছকে রক্ষা করবে। আর আপনারা এই কন্দগুলো অবশ্যই ভাঙবেন না, ভাঙলে কি হবে এর মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের একটা চান্স থাকে। এগুলো মোটামুটি আমরা সবগুলোই ডুবিয়ে রেখে দেবো। আমরা 30 মিনিট থেকে 2-3 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে পারি। পাঁচ ঘন্টা পর আমার এই আদা ভেজানো ফাঙ্গিসাইডের জলটা দেখতে পাচ্ছেন। এবার আমি এই আদাগুলোকে তুলে রেখে দেব এবং মিনিমাম 1 থেকে 2 ঘন্টা এগুলোকে আমি শুকিয়ে নেব, তারপর প্রতিস্থাপন করব। তা না হলে কিন্তু আদার মধ্যে ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। এর পাশাপাশি আমি যদি হলুদ গুঁড়ো এখানে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করি তাহলে সেটা খুব ভালো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর স্কন্ধ বেরিয়েছে। এবার আমি এগুলোকে প্রতিস্থাপন করবো। প্রতিস্থাপনের সঠিক নিয়ম হচ্ছে এইগুলোকে আমার এই চোখগুলোকে আমরা সবসময় উপরের দিকে রাখবো। আপনারা যদি চান এর সঙ্গে একটু এরকম হলুদের গুঁড়ো আমরা এরকম নিয়ে নেব। এটা কিন্তু ন্যাচারাল পেস্টিসাইড ফাঙ্গিসাইড এবং এর মধ্যে রুটিং হরমোনেরও কাজ করবে এগুলো। দেখুন আমি কীভাবে প্রস্তাব 2 ইঞ্চি গ্যাপে 2 থেকে 2.5 ইঞ্চি গ্যাপ থাকবে এবং এটা মোটামুটি ½ ইঞ্চি নিচে থাকবে এবং স্কন্ধটা উপরে বেরিয়ে থাকে, সেইভাবে আমি প্রতিস্থাপন করব। দেখুন আমি এটাকে প্রতিস্থাপন করলাম। একটা হলো এর ঠিক মোটামুটি 2.5 ইঞ্চি এর দূরে আমি আরেকটা প্রতিস্থাপন করব। এখান থেকে 2.5 ইঞ্চি দূরে আমি আরেকটা প্রতিস্থাপন করব, স্কন্ধের জন্য উপরে থাকে, নাতে কিন্তু এর চারা বেরোতে অনেকদিন সময় লাগবে। আর এখানে আরেকটা আমি প্রতিস্থাপন করব, মাঝে করে দিই। এই স্কন্ধ থেকে গাছ বেরোতে মোটামুটি 2 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। এবার আমরা এটাকে ভালো করে জল দিয়ে দেবো। আমাদের যে আদা ডুবানো যে ফাঙ্গিসাইডটা ছিল সেই ফাঙ্গিসাইডের জলটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো যাতে ফাঙ্গাস না লাগে। এরপর আমরা এটাকে ভালোভাবে জল দিয়ে দেবো। জল দেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এই মাটি কিন্তু স্যাঁতস্যাঁতে আমরা অবশ্যই রাখবো। আর এর মধ্যে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য আমরা মাটিটা তৈরি করে নিয়েছি, অসুবিধা নেই। আদা চাষের জল দেওয়ার ব্যাপারে আপনাদের এই মাটি যেন ড্রাই না হয় সেই দিকটা খেয়াল অবশ্যই রাখবেন। আর এটা এমন একটা জায়গায় এখন রাখতে হবে যেখানে মোটামুটি 2 থেকে 4 ঘন্টা ডিরেক্ট সূর্যের লাইট পায়, বা এমন একটা জায়গায় যেখানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট এই টবের মধ্যে পড়ে এই গ্রো ব্যাগের মধ্যে, তাহলে কিন্তু আদা চাষ খুব ভালো। বন্ধুরা জল দেওয়ার পর এটাকে আবার আমরা ভালো করে মালচিং করে দেবো। আপনারা কোকোপিট বা খড় অথবা এই রাইস হাঁস দিয়ে কিন্তু
এইটাকে মালচিং করে নিতে পারেন, বা আপনাদের যদি শুকনো পাতা থাকে সেটা দিয়ে আপনারা মালচিং করতে পারেন। আমি এখানে রাইস হাঁস দিয়ে এটাকে মালচিং করে দিলাম। মালচিং করার সুবিধা হচ্ছে এই মাটিটাকে কিন্তু ময়েস্ট রাখবে, যা আদা গাছ ভীষণ পছন্দ করে, স্যাঁতস্যাঁতে মাটি। আর এতে জল কম দিতে হবে এবং আগাছা পুরোপুরি মুক্ত থাকবে, এতে আদা গাছ কিন্তু সুন্দর হবে। রাইস শাকটা আমি ভালো করে ভিজিয়ে দেবো, তাতে কি হবে, এর মধ্যে কিন্তু। এবার আসি আদা গাছে আমরা কি ধরনের খাবার সারা বছর প্রোভাইড করব। আদা গাছ কিন্তু ভীষণ খেতে পছন্দ করে, অর্থাৎ হেভি ফিডার। একে কিন্তু আমাদের টাইম টু টাইম খাবার না দিলে কিন্তু গাছ ভালো থাকবে না। এর জন্য আমাদের কি করতে হবে, সর্ষের খোল পচা জল আমাদের 20 দিন বা 1 মাস অন্তর ব্যবহার করতে পারি। আর অল্টারনেটিভ হিসেবে আমরা গোবর সার অথবা পাতা পচা সার অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আমরা এই আদার চাষের জন্য ব্যবহার করতে পারি। আর পরিমাণটা হচ্ছে আমার যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি 5টা স্কন্ধ লাগিয়েছি, এখানে আমরা 2 মুঠো ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমরা ব্যবহার করতে পারি। আর সর্ষের খোল পচা জল আমরা যেরকম গাছে জল দিই সেই পরিমাণে আমরা 1 মাস অন্তর ব্যবহার করি। বন্ধুরা, এই স্কন্ধ থেকে চারা বেরোতে আমাদের 2 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। আর আমরা সম্পূর্ণ এই আদা চাষ আমাদের প্রসেসটা কমপ্লিট হতে সময় লাগবে 8 থেকে 9 মাস, অর্থাৎ নেক্সট ফেব্রুয়ারি বা জানুয়ারিতে আমরা এই আদা কিন্তু হারভেস্ট করতে পারবো। এবার একটু আলোচনা করে নিই, আদা আমরা সারা বছর যে পরিচর্যা, আমাদের কি ধরনের কেয়ার এই আদা চাষের জন্য দরকার। আদা চাষের কিন্তু দুটো খুব মারাত্মক রোগ হয়। একটা হচ্ছে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ, যেটা আমরা 15 দিন বা 1 মাস অন্তর আমরা যদি পেস্টিসাইড ব্যবহার করি বা নিম তেল যদি ব্যবহার করি, তাহলে অতি সহজে আমরা দূর করতে পারি। আর বন্ধুরা, দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এর স্কন্ধ পচে যাওয়া। স্কন্ধ পচে গেলে আপনারা দেখবেন এর পাতা কিন্তু ব্রাউন হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সেটা হলুদ হয়ে গিয়ে গাছটি আস্তে আস্তে শুকিয়ে গিয়ে মারা যায়। অর্থাৎ এখান থেকে আমরা রক্ষা পেতে গেলে আমাদের কি করতে হবে, এর মাটিতে যেন জল জমতে না পারে, তার জন্য ড্রেনেজ সিস্টেমটা আমাদের অবশ্যই ভালো রাখতে হবে। আর এর পাশাপাশি আমাদের কি করতে হবে, ফাঙ্গিসাইড গোলা জল আমরা এর মাটিতে ব্যবহার করলে উপকার পেতে পারি। আর যদি গাছের প্রবলেম খুব বেশি হয়, তাহলে আমরা যেই গাছটি স্কন্ধ পচে গেছে সেই গাছটি গোড়া থেকে উঠে ফেলে দিয়ে আমরা বাকি আদাগুলোকে বাঁচাতে পারি। বন্ধুরা, সবার শেষে বলে রাখি, আদা চাষ কিন্তু একটা খুব সহজ পদ্ধতি। আমরা অনায়াসে আমাদের ছাদে বা বাড়িতে বস্তায় অতি সহজেই কিন্তু আদা চাষ করতে পারি। আর আদা চাষ কিন্তু ভীষণই লাভজনক। আমাদের বস্তা প্রতি 20 থেকে 30 টাকা খরচা করে কিন্তু আমরা বছরের শেষে 1 থেকে 2 কেজি কিন্তু এই পার বস্তায় আমরা আদা উৎপন্ন করতে পারি। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করে দেবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।